আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলোচনায় জামাত আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু, ষড়যন্ত্রমূলক চক্রান্তের অভিযোগ দলটির, নিন্দা প্রতিবাদ ছাত্রদল যুবদলের। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুর ঈদগাহ মাঠের জনসভায় রাখবেন বক্তব্য। বিপুল নেতাকর্মী সমর্থক। এখন যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে নিরাপদ হবে? নোয়াখালীতে জামায়াত আমিরের প্রশ্ন। একদিনে 5টি জনসভা। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম, জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ছুটির দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান তিনি। উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া মিলছে। দর্শক, জুরাইনে আছেন আমাদের আরেক সহকর্মী হাসান মিসবাহ, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মিসবাহ, এখন তো জুমার নামাজের সময়, কিন্তু প্রার্থীদের প্রচারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বিস্তারিত জানাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকগুলো এলাকায় আমরা জানি যে যানজট, জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, পানিতে ময়লা, নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত যেসব এলাকা, এবং ওই এলাকাগুলোতে এইসব সমস্যা তুলে ধরে প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, এই বিষয়গুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যে এলাকায় আছি এখানে গত 3 দিন ধরে গ্যাস নাই, ফলে এটি একটি বড় ধরনের নাগরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি 2009 সালে কদমতলী জুরাইনের এই অংশটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে এই এলাকায় বলা চলে ইচ্ছে মতো ঘরবাড়ি নির্মাণ হয়েছে, ওভাবে সড়ক নির্মাণ হয়নি, শিল্প কল কারখানা হয়েছে। ফলে এখানে বলা যায় যে পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে অপরিকল্পিত একটি অংশ হচ্ছে এই জায়গাটি। ফলে এই সমস্যাগুলো, সংকটগুলো তুলে ধরে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। পাশাপাশি এটি যেহেতু ঢাকার পাশের একটি অংশ, এখানে কিশোর গ্যাংয়ের নতুন করে উৎপাত শুরু হয়েছে, মাদক সমস্যা আছে, সেই বিষয়গুলো প্রার্থীরা তারা এই অ্যাড্রেস করেছেন। বিএনপি, জামাত এবং হাত পাখার যিনি প্রার্থী আছেন, পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারাও মূলত এই এলাকার সংকটগুলো যেহেতু সবাই জানেন, মূলত নাগরিক সমস্যাগুলো সমাধানের আশ্বাসই সবাই দিয়ে যাচ্ছেন এবং নির্বাচিত হলে তারা সেই বিষয়গুলোর সমাধান করবেন এমনটি বলছেন। পাশাপাশি প্রতি বছর আমরা দেখি যে ডেঙ্গু একটি চরম সমস্যা হয়ে দাঁড়ায় এই গ্রীষ্ম মৌসুমে এই এলাকাতে, বিশেষ করে জুরাইন, কদমতলী, ধনিয়া। প্রতি বছর আমরা দেখি যে অনেক মানুষ মারা যায়, এখানে জলাবদ্ধতা থাকে, মশায় অনেক মানুষ এখানে প্রাণ হারান। সেই সংকটটি সমাধানের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন। পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টি তারা নজরে আনছেন এবং যারা এলাকায় বেকার আছে তাদেরকে প্রশিক্ষিত করে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এবং এই এলাকার আরও একটি বড় সংকট হচ্ছে সড়ক নির্মাণ। একেবারে ভাঙাচোরা সড়ক এবং সড়কের যে অংশটি সেটিও একেবারে ছোট, দখলে দূষণে জর্জরিত এই এলাকা। সব মিলে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সংকটগুলো আছে, নাগরিক অসুবিধা আছে, সংকট, সেগুলো মূলত অ্যাড্রেস করে প্রার্থীরা ভোটারের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। রাব্বি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়ার এক মতবিনিময় সভায় রাখা বক্তব্যে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল।
সেই অনুষ্ঠানে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে, তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান। শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। রংপুরে বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জেনে নেব। মাজহার, জনসভাস্থলের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়েও জানতে চাই। যে বিষয়টি বলি যে আসলে কি ধরনের উজ্জীবনা কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে নেতাকর্মীদের মাঝে, সেটি যদি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আজ ভোর থেকেই কিন্তু কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মাঠে লোকজন আসা শুরু করেছেন এবং এখন যেহেতু জুমার নামাজ হবে, জুমার নামাজের পরে হয়তো প্রথমে তারপরে যারা বাইরে আছেন তারা এখানে আসবেন। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ নারী যারা আছেন, আমরা গাইবান্ধা জেলা মহিলা দলের পক্ষ থেকে আমরা দেখতেছি এখানে লোকজন তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা যদি একটুখানি মঞ্চের দিকে যেতে পারি, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে লোকজন, নেতাকর্মী এখনই এরই মধ্যে কিন্তু তারা এসেছেন। এবং এই আসার পিছনে যে যৌক্তিক কারণটা আপনাকে বলি যে তারেক রহমান মূলত 20 বছর পর এই রংপুরে আসছেন এবং তারেক রহমানকে নিয়ে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস, আশা নানা কারণে আছে। সেটি প্রথমত হচ্ছে যে রংপুর অঞ্চল আপনি জানেন যে দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার। সেই আজকে তারা মনে করছেন যে তারেক রহমান এখান থেকে রংপুরকে নিয়ে কি প্ল্যান তিনি করেছেন, কি উন্নয়নের প্ল্যান করেছেন, কি বৈষম্য দূর করবার কি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের কথা হয়তো তিনি বলবেন। সেটি বলছেন সেখানে তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য আরো অনেক বিষয় আছে। এবং আপনাকে একটু বলি, শুধু যে 54 বছরে যে এই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে তা নয়, আজ এই বর্তমান ইন্টারিম সরকারের আমলেও প্রায় যে 24টি একনেক বৈঠকে হয়েছে, এর মধ্যে 2,12,000 কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হয়েছে সেখানেও কিন্তু 42 ভাগ বরাদ্দ হয়েছে চট্টগ্রামের জন্য, আর রংপুর অঞ্চলের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে মাত্র 2.44 ভাগ। অর্থাৎ এই যে উন্নয়ন বৈষম্য, উন্নয়ন বঞ্চনা আছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে